গাইস, আজকে একটা সত্যি কথা বলি, এই সিরিজটার এন্ডিং স্যাড হওয়ার কারণে আমি বারবার পিছিয়ে আসছি। সাহস হয়নি আমার এটা এক্সপ্লেন করার, কারণ আমরা প্রায় অনেকেই জানি নাহিদু আর ইজিন তারা কখনোই এক হতে পারবে না, এবং লাস্টের পর্বগুলো এক্সপ্লেন করতে আমার যে কি নাজেহাল অবস্থা হবে আমি খালি সেটাই ভাবতেছি। আসলে আমিও চাই তারা দুজনে এক হোক, কিন্তু হবে না। সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর 20তম পর্ব সম্পর্কে জানবো। তো গাইস, এই পর্বে আমরা দেখি যে কিউং মানে নাহিদুর মা লাইভ নিউজ সম্প্রচার করতেছে, তাও আবার ড্রিঙ্ক করে। ফলে ইজিন পড়ে যায় চিন্তায় যে তিনি উল্টাপাল্টা আবার কিছু বলে না ফেলে, কিন্তু আমরা দেখি তিনি খুব ভালোভাবে নিউজ কভার করেন আর ইজিন সেটা মনোযোগ দিয়ে উপভোগ করে, সাথে মনে মনে কিছু একটা ভেবে নেয়। এখন কিভাবে সে মনে মনে সেটা আমরা একটু পর জানতে পারবো। যাই হোক, তো এদিকে বৃষ্টি হচ্ছে, ভিতরে নাহিদু অপেক্ষায় রয়েছে তার মায়ের। মাকে ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না, মন হয়ে যায় খারাপ। তো মন খারাপের কারণ হচ্ছে মূলত দুইটা। একটা হচ্ছে আজকে সে তার মাকে নিয়ে তার বাবার বানানো যে চেয়ারগুলো আছে সেগুলো ঠিক করতে নিয়ে যাবে। আর আমরা তো দেখেছি যে নাহিদু কাঠমিস্ত্রি অবধি ঠিক করে রাখছে যে সে তার মায়ের সাথে আসবে। এবং আর একটা কারণ হচ্ছে আগামীকাল তার বাবার মৃত্যুবার্ষিকী। যাই হোক, মা না আসাতে নাহিদু মায়ের উপর অভিমান করে এই রাতের মধ্যেই, সাথে আবার পড়ছে বৃষ্টি, সে ওই চেয়ারগুলো নিয়ে যাচ্ছে ঠিক করতে। কিন্তু নামতে গিয়ে একটা চেয়ার যায় পড়ে, ফলে সেটা তুলতে আসতেই দেখতে পায় মা খুশি মনে মাথায় ছাতা নিয়ে ফোনে কথা বলতে বলতে আসছে। বলছে, নাহিদু কি ব্যাপার, কি করছো? নাহিদু যায় রেগে, এই তোমার আসার সময় হলো বলে চেয়ার নিয়ে যায় চলে। ভিতরে গেলে মা বলেন, কি নাহিদু, তুমি বোকা নাকি? এত রাতে, তাও বৃষ্টির মধ্যে, তুমি চেয়ার ঠিক করতে বের হয়েছো? নাহিদু বলে, মা কি বললে? আমি বোকা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি আসলেই বোকা। আর তাই তো আমি বোকার মতো ওই চেয়ারগুলোর খুব বেশি খেয়াল রাখি, তোমার মতো অন্তত বেখেয়ালি বা অযত্নে রাখি না। এই মেয়ে, কি বলতে চাও তুমি? মা, আমি জানি তুমি কখনো তোমার কথা রাখো না, আর তুমি আসবে বলার পরেও আসো না, কারণ তুমি কথা দিয়ে কথা রাখতেই জানো না। কিন্তু মা, আজকে তোমার অবশ্যই আসা উচিত ছিল। তুমি সেখানে ড্রিঙ্ক করার সময় পেলে আর বাসায় আসার সময় পেলে না। কেন মা, তুমি কেন এরকম করো আমার সাথে? তুমি কি আমাকে কখনই বুঝবে না? মা বলে, হ্যাঁ আমি ড্রিঙ্ক করেছি, বাসায় আসার জন্য বেরো হয়েছি, কিন্তু একটা নিউজ ফ্ল্যাশের কারণে আমি সময় মতো আসতে পারিনি। কি করব আমি, বলো? কাজটাই তো আমার কাছে আগে। মা থামো থামো, নিউজের সাথে আমার সম্পর্ক কি? তুমি আসতে পারোনি সেটা বললেই তো হয়, বাহানা কেন দিচ্ছ? এই মেয়ে, তাহলে আমার কি করা উচিত ছিল? হ্যাঁ, অফিসে কাজ ফেলে রেখে তোমার কাছে আসবো আমি? দেখো নাহিদু, আমি তোমার মা হতে পারি, এর সাথে আমি একজন নিউজ রিপোর্টার, তাই যখনই কাজ এসে যায় আমাকে সেটা করতে হয়। তুমি কেন বুঝতেছো না? তুমি যেমন কষ্ট বা অসুস্থ হলেও প্রতিযোগিতা ঠিকই করো, আর আমিও তাই করি, কারণ এটার মাধ্যমেই আমাদের সংসার চলে। কেন বোঝো না আমাকে তুমি? ভেবেছিলাম তুমি বড় হলে হয়তো বুঝবে, কিন্তু বুঝতেছো না, তাই আমি চাই তুমি তাড়াতাড়ি বড় হও। মা, তুমি চাইছো আমি তাড়াতাড়ি বড় হই, তাও এইসব কারণে? সরি মা, আমি যে এখনো 13তে আটকে আছি। বড় হলাম কবে? আমি তো এটা আজ অব্দি ভুলতে পারি না, যখন আমার 13 বছর বয়স তখন হঠাৎ করে বাবা একদিন মারা গেলেন। আর মা, তুমি কিভাবে একটা নিউজ ফ্ল্যাশের কারণে সেদিন বাবার শেষকৃত্যে আসোনি? তোমার কাছে কাজটাই কি এতটা ইম্পর্টেন্ট? সেদিন আমি তোমাকে খুব করে পাশে চাইতাম যে তুমি আসবে, পাশে আমার থাকবে আর আমাকে সান্ত্বনা দেবে, কিন্তু মা তুমি আসোনি, আর সেই কারণে মা আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ফলে গাইস, মা কিছু বলেন না, মানে বুক ফাটে তো মুখ ফোটে না। মেয়েকে কিভাবে সে বলবে যে কেন সেদিন আসতে পারিনি? তখনই তার ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যেখানে তিনি একটু ইয়ং ছিলেন আর কি। একদিন অফিসের বস তাকে বলছেন, দেখো যে কিয়ং, আমি জানি তুমি একজন রিপোর্টার হিসেবে শুরু করেছিলে, কিন্তু এখন তুমি একজন উপস্থাপক, তাই উচিত হবে তোমার ডেলিভারি আরো ভালো করা। দর্শক কখনো এটা দেখতে আসবে না যে তুমি রিপোর্টার নাকি উপস্থাপক। যে কিয়ং বলে, ওকে স্যার, আমি ট্রাই করব। যে কিয়ং, তুমি উপস্থাপক হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছো, তাই এটা তুমি ধরে রেখো। আর তখনই একজন বলে, যে কিয়ং, হসপিটাল থেকে ফোন এসেছে, আপনাকে এখনই যেতে হবে। আর তখনই আরেকজন এসে বলে, স্যার এখনই একটা নিউজ সম্প্রচার করতে হবে। বস বলে, যাও তাহলে, প্রস্তুতি নাও। কিন্তু যে কিয়ং বলে, স্যার আমি এটা করতে চাই, প্লিজ আমাকে একটা সুযোগ দেন। বস বলে, নো নো, তোমার এখন হসপিটালে যাওয়া উচিত, প্লিজ স্যার একটা সুযোগ আমাকে দিন না। ওকে, জো তুমহারা মার্জি। তাই ড্রেসিং রুমে গিয়ে কাঁদতে কাঁদতে সে তার ড্রেস চেঞ্জ করে, কারণ হসপিটালে তার হাজবেন্ডের অবস্থা মোটেও ভালো নয়, তবুও সে নিউজ সম্প্রচার করছে। মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, আসলে এদের ফ্যামিলিতে নাহিদুর বাবা সংসার চালাইতো, কিন্তু এখন তিনি মারা যাওয়ার পর সংসারের হাল কে ধরবে? নাহিদু না,
কারণ সে এখনো ছোট, তার রয়েছে খুব সুন্দর একটা ভবিষ্যৎ, একটা ভালো জীবন। তো এগুলো তো আর এমনি এমনি হবে না, তাই না? যার ফলে জে কিউং কি করলো, যে হাজবেন্ড তো মারা গেছে, এখন মেয়েকে বড় করতে কিছু তো করা লাগবে, তাই না? যার ফলে সে তার কাজটাকে বেশি প্রাধান্য দেয়, আর এখনো সে ঠিক সেটাই করছে। কিন্তু গাইস জে কিউং যদি সে তার নিজের জবের দিকে ফোকাস না দিত, তাহলে হয়তো দেখা যাইতো আমাদের নাহিদু কেমন কষ্টে পড়তো, মানে ইউরুমের থেকেও অনেক খারাপ একটা জীবন পার করতে হতো তাকে। কিন্তু যেহেতু সে ছোট থেকেই সবকিছু পেয়ে আসছে, তাই হয়তো বুঝতেছে না ব্যাপারটা। যাই হোক, মা বলেন নাহিদু যা হয়েছে ভুলে যাও, আর এইসব কথা বাইরে কাউকে বলতে যেও না, এবং আজ থেকে আমি তোমাকে আর বোঝার চেষ্টা করব না। আর গাইস এইসব বলার সময় মা প্রায় কেঁদেই ফেলেন, কিন্তু বুঝতে দেন না, ফলে নাহিদু দাঁড়িয়ে থেকে শুধু শুনেই যায়। এদিকে স্কুলে ইউরিম জিয়ংকে একটা ফুল দিয়ে বলে, নাও এটা রাখো, আমি জানি তুমি অনেক ভালো পারফরমেন্স করবা। জিয়ং বলে, ইউরিম তোমাকে আমি খুব মিস করবো যে। এরম বলে, দেখো জিয়ং, সেখানে আমি না গেলে কি হবে, আমার মন কিন্তু সেখানে অবশ্যই থাকবে, আর তাই তুমি নিজের সেরাটা দেখিয়ে দাও। জিয়ং বলে, ওকে, আমি চেষ্টা করব। এরপর ইউরিমের দেওয়া সেই ফুল নিয়ে ফিরতে লাগে বাসায়। রাতের অন্ধকারে হঠাৎ চোখ পড়ে একটি পিজারে। আর গাইস সেদিন কিন্তু জিয়ং ইজিনের সেই কয়েনগুলো নিয়েছিল, আর এখন সেই কয়েন দিয়েই ফোন দেয় ইজিনকে। ইজিন বলে, কে বে, কেন ফোন দিয়েছো? জিয়ং বলে, ভাই আমি। জিয়ং, হ্যাঁ, কিন্তু কি মনে করে এত রাতে আমাকে ফোন দেওয়া? ভাই সামনের শনিবার স্কুলে কনসার্ট আছে, সেখানে আমি নিজে পারফরমেন্স করব। কিন্তু ইউরিম হঠাৎ বলল যে সে নাকি আসতে পারবে না। এখন ওই কথা শুনে আমার তো মনটাই ভেঙে গেছে, প্লিজ কিছু একটা করো না। ইজিন বলে, ভাই জিয়ং, এসব ঝামেলায় আমারে কেন ফাঁসাইতেছো? হাই স্কুলের ড্রামা শুধু হাই স্কুলের পোলাপানদের জন্য, আমি একজন সিনিয়র, এটা বুঝতে হবে তোমাকে। গুড বাই। আর যাওয়ার সময় দেখে নাহিদু এত রাতে কি যেন করছে। এই নাহিদু, কি করছো এখানে, তাও এত রাতে? এতে নাহিদু কেঁদে কেঁদে বললে, ইজিন, আমার বাবার বানানোর চেয়ারগুলো আমার শয়তান মা ফেলে দিয়েছে, এখন আমি কোথায় এগুলো খুঁজবো ইজিন? আমার অনেক প্রিয় ছিল চেয়ারগুলো। ইজিন বলে, নাহিদু প্লিজ কেঁদো না, আমরা দুজনে সেগুলো অবশ্যই খুঁজে বের করব। কিন্তু গাইস নাহিদু সে বাচ্চা মেয়ের মতো কাঁদতেই লাগে। পরে চলে আসে আহিয়ন সুপার মার্কেটে, আর সেখানে জিজ্ঞেস করেও তেমন কোনো খোঁজ পায় না তারা। নাহিদু বলে, ইজিন, আমার মনে হয় তারা ইতিমধ্যে এগুলো নিয়ে গেছে, বাদ দাও। ইজিন বলে, নাহিদু আর ইউ ওকে? আসলে ইজিন, আমি মোটেও কাঁদছিলাম না, কিন্তু তোমাকে দেখে কাঁদতে শুরু করেছি, আর তাই এটা তোমার দোষ। লেও ঠেলা, এটাও নাকি ইজিনের দোষ? চিন্তা করছো একবার, মানে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, কথায় আছে না? কিন্তু ইজিন যেহেতু এখন অনেক ম্যাচিউর, তাই সে বলে, তোমরা দুজনে কি খুব ঝগড়া করেছো? হ্যাঁ করেছি তো, তবে এই ঝগড়াটার কিছু একটা নাম দেওয়া দরকার ইতিহাসের বইয়ের জন্য, যেন এটা চির অমর হয়ে থাকে। ইজিন বলে, আজকে জে কিউং মানে তোমার মা যখন নিউজ রিপোর্ট করছিল, তখন আমার এটা মনে হলো যে আমি তার মতো হতে চাই। তবে আবার খারাপ লাগলো এই কারণে যে তোমার মন খারাপ হয়ে গেল, কারণ তার পেশাদারিত্বের পিছনে রয়েছে তোমার মনের দুঃখ। হ্যাঁ, ব্যাপারটা আসলেই অদ্ভুত। এগুলো আমার জন্য হয়তো কষ্টের ছিল, কিন্তু আমার মা তোমাকে স্বপ্ন দেখিয়েছে, তাই এটাই হলো এক ধরনের ভালো লাগা। পরদিন সকালে নাহিদু চলে আসে সেই কাঠমিস্ত্রির দোকানে, সাথে নিয়ে আসে তার স্কুল লাইফের জমানো টাকার ব্যাংক নিয়ে। তিনি বলেন, क्या लड़की, तुम उस दिन चले गया फिर वापस भी नहीं आए, मैंने तुम्हारे लिए बहुत टाइम वेट कर लिया लेकिन तुम तो आया ही नहीं, क्यों? अंकल, मैंने बहुत कोशिश की थी लेकिन मेरी माँ नहीं आ पाई, इसलिए मैं भी नहीं आ पाए। সরি আঙ্কেল। ওকে ওকে, আব মুঝে क्या करना होगा बताओ। ওহ আঙ্কেল, একটা চেয়ার আছে, সেটা আমি বানাতে চাই, তাই আপনি আমাকে শেখাবেন চেয়ার বানানো। আর এই নেন, আমার জমানো সব টাকা এখানে আছে। আঙ্কেল তো অবাক, কিন্তু কিছু বলেন না। এখন ট্রেনিং সেন্টারে নাহিদু, ইউরিম সাথে বাকিরাও করছে প্র্যাকটিস। বসে রয়েছে ইয়াং চ্যানমিন, সাথে হাই স্কুলের একজন জুনিয়র টিচার। সে বলে, ম্যাম, ওরা যদি মাত্র কয়েক বছরের ব্যবধানে থাকে, তাহলে ফেন্সিং এর যে ধরন সেটা প্রজন্মের হাতে পরিবর্তিত হয়ে যাবে। আর হাই স্কুলের শিক্ষার্থীরা কলেজের ছাত্রদের সাথে প্রশিক্ষণ নিলে এটা বলতে গেলে পারস্পরিক উপকারী হবে। ম্যাম যাই রেগে, আরে কি বলতে চাও তুমি? তারা কি তোমার ওই রান অফ দ্য মিল হাই স্কুলের ছাত্রী নাকি? আর তোমার কি এমন কেউ আছে যে ইউরিম বা নাহিদুর চেয়ে উচ্চতর স্থানে যেতে পেরেছে? আর এরকম দুই একটা বকা খেয়ে যায় চলে আসি ইজিন। ম্যাম বলে, বেক ইজিন, হঠাৎ এখানে কি মনে করে? আসলে ম্যাম, যদি কিছু মনে না করেন, আমি কি ওদের দুজনকে নিতে পারি? আমি ডকুমেন্টারি এডিটের একদম মাঝখানে আছি, তাই এখন তাদের উভয়ের কাছ থেকে কিছু ব্যাকআপ ইন্টারভিউ প্রয়োজন। এরা তো অবাক, আরে আমাদের তো ট্রেনিং আছে, আমরা যাব কি করে? ম্যাম বলে, ঠিক আছে, নিয়ে যান ওদেরকে, ওদের সামনে এখন তো কোনো টুর্নামেন্ট নেই, বলে যায় চলে। ইজনি বলে, থ্যাংক ইউ। ও হ্যাঁ, যাওয়ার আগে তিনি এটা বলেন, এটা সম্প্রসারিত হবে কবে? আমি কি সেখানে আদৌ আছি? হ্যাঁ ম্যাম, আপনি অবশ্যই আছেন, আমাদের এত দুর্দান্ত সাক্ষাৎকার দিয়েছেন আপনি। না মানে আসলে আমি টিভিতে থাকতে একটু অভ্যস্ত তো। হ ম্যাম, আমারও জানি টিভিতে আপনি কতবার ছিলেন।
তাই ফাপড়বাজি একটু কম করেন। দুজনে বলে কি ব্যাপার, কোনো অতিরিক্ত শট আছে? আমি মিথ্যা বলেছি, আমরা জে কিউং এর কনসার্টে যাচ্ছি। কি কি বলছো তুমি? আমাদেরকে ওখানে তুমি নিয়ে যেতে এসেছো? হ্যাঁ চলো তাড়াতাড়ি যাই। ইরুম বলে ও ইজিন, তুমি পুরো দুনিয়ার সবচেয়ে সেরা, ও কি যে ভালো লাগতেছে। আর চলে আসে জিওং এর সেই কনসার্টে। দেখে জিওং স্টেজে পারফর্ম করছে বা গান গাইছে, ফলে ইউরিম আর নাহিদু দেখে তো বেশ খুশি। আর তখনই জিওংও দেখে যে ইউরিম এসেছে, ব্যাস কনফিডেন্স যায় বেড়ে। এখন আর কে আটকায় তাকে? মাইক প্লেস করে গান গাইতে শুরু করে। যাই হোক সবাই তো জিওং এর গান শুনে পুরাই ফিদা, বলে আবার আবার আবার, যার কারণে এরা নেয় একটু ব্রেক। একজন বলে ভাই দারুণ করেছিস তুই। জিওং বলে আমাকে ভালো করতে হবে, খুব ভালো করতে হবে, একদম ফাটিয়ে দিতে হবে, বুঝেছিস? আর তখনই চলে আসে এর গার্লফ্রেন্ড, একটা থাপ্পড় দিয়ে বলে সোয়ং, কনসার্ট কি এখনো শেষ হয়নি? তোমার এখানে মিনজি কি করছে? হ্যাঁ সে এখানে কেন? সোয়ং বলে শোনা, আমি এই ব্যাপারে কিছুই জানি না। ফলে গার্লফ্রেন্ড যায় রেগে চলে। সোয়ং বলে ভাই সরি, আমার দ্বারা হবে না। জিওং বলে হেই তুই কি পাগল হয়ে গেলি? ভাই একবার বোঝার চেষ্টা কর, পারফরমেন্সের চেয়ে আমার গার্লফ্রেন্ড বেশি গুরুত্বপূর্ণ। বলে যায় চলে, জিওং যায় ফেসে, কারণ গিটার এখন কে বাজাইবে। চলে আসে ইজিন, হে তোমরা কি আলোচনা করছো? একজন বলে কিন্তু আপনি কে? কি আমি কে? আমি আমি 14তম গিটারিস্ট বেক ইজিন। সবাই চুপ, যে ব্যাটা তো আমাকে থাইকো সিনিয়র। জিওং ওর হাতে গিটার ধরিয়ে দিয়ে বলে এটা ধরো, আমাদের একজন গিটারিস্ট দরকার, যে ছিল সে চলে গেছে, এটা পরে নাও, এটা আমাদের স্টেজ পোশাক। ইজিন বলে কি করতে চাইছো তুমি? আমি সেই 3 বছর আগে এসব করেছি, তাই মনে রাখার কোনো উপায় নেই। জিওং বলে ভাই বেশি চাপ নিতে হবে না, আমরা আমাদের সিগনেচার গানটাই গাইবো, স্টার লাইট, প্লিজ আমাদের হেল্প করো। ইজিন বলে না না না, আমি পারবো না, কোনোভাবেই না। ইজিন ভাই গিটার ছাড়া আমরা কিভাবে পারফর্ম করব? শোনো তোমাকে কিছু মনে করতে হবে না, শুধু হাতটা থাকলেই চলবে, ট্রাস্ট মি। ব্যাস কি আর করার, রাজি হয়ে চলে আসে স্টেজে। আর খুব স্মুথ ভাবেই সে গিটার বাজায়। নাইদু বলে আরে এটা ইজিন না, সেও কি পারফর্ম করতেছে, তাও আবার ড্রেস পরে। এবং মনে মনে নাইদু ভাবে যে পুরনো টেপের ভিতরে আটকা পড়া ছেলেটা এখন আমার সামনে দাঁড়িয়ে, তাও গিটার হাতে। আর ইজিনও নাইদুকে দেখে একটু হাসে। এদিকে জিওং তো পুরাই ফাটাফাটি পারফরমেন্স করতেছে, ফলে ইউরিম তো জিওং এর প্রেমে একেবারে হাবুডুবু খেতে শুরু করে। আর মাঝপথে ইজিন চলে আসে। তখনই নাইদু আবার ভিতরে এসে বলে ইজিন সিনিয়র ইয়ারে তুমি কোন ক্লাসে ছিলে? আমি ক্লাস 6-এ। তাহলে তুমি ক্লাস 6-এর বেক ইজিন, আর আমি ক্লাস 3 এর নাহিদু, চলো একসাথে আড্ডা দেই। বলে ইজিনকে টানতে টানতে নিয়ে যায়। ইজিন বলে আমাকে ছাড়ো ছাড়ো, আমি যাবো না। তো গাইস এদিকে আবার কি হয়, জিওং তো পারফর্ম করতেছে, আর তখন সে বলে ওঠে আমি কিছু বলতে চাই, বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। দেখো অনেকের কাছেই আমি হয়তো স্পেশাল হতে চেয়েছি, আর চেয়েছিলাম মনোযোগ, তো এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমি আমার জীবনে আরো গুরুত্বপূর্ণ কিছু পেয়েছি, আর যদি আমি শুধু একজনের কাছে স্পেশাল হতে পারি তাহলে আমি আর কিছুই চাই না। ফলে সবাই হয়ে যায় কনফিউজড, জিওং কি বলতে চায়। তো জিওং বলার তো চেষ্টা করে, কিন্তু মাইকের হয়ে যায় প্রবলেম। তাই সে ইউরিমের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে को यूरिम मुझे तुम बहुत पसंद हो और मैं तुमसे प्यार करता हूँ, क्या तुम मेरे साथ बाहर चलोगी? এতে গাইস ইউরিমও ইশারায় সেই অ্যান্সার দিয়ে দেয়। তাই জিওং এটা বুঝতে পেরে বড্ড খুশি হয়। তো এদিকে আমরা দেখি নাহিদু ইজিন রে টাইনা টাইনা লইয়া আসে ব্রডকাস্টিং রুমে। দেখে শিওং রয়েছে বসে। হে শিওং তুমি এখানে কি করছো? কি করছি মানে এপিএম ডেট শুনছি, কিন্তু ইজিন আপনি এখানে কেন? দেখো শিওং আমি কি করব, নাহিদু আমারে জোর করে লইয়া আসছে এখানে। নাহিদু বলে শিওং তুমি একটা পুরনো স্ক্রিপ্ট বের করো, ইজিন এখন এটা আমার সামনে পড়বে, আমি শুনবো, কারণ আমি ওর আগের টেপ রেকর্ড শুনেছি এবং মুগ্ধ হয়েছি, আর সেই অনুভূতি হয়তো বোঝাইতে পারবো না। যাই হোক নাহিদুর ঠেলাঠেলিতে ইজিন রাজি হয়ে ব্রডকাস্টিং রুমে স্ক্রিপ্ট পড়তে শুরু করে, আর তাকে সাহস দেয় আমাদের নাহিদু। ইজিন তুমি পারবে পারবে, চালিয়ে যাও। ব্যাস ইজিন তাই করে, কিন্তু শিওং আবার করে কি, সেই ব্রডকাস্টটা লাইভ করে দেয়। ফলে ক্লাসের সব বাচ্চারা এটা মনোযোগ দিয়ে শোনে, যেখানে ইজিন কিছু ইম্পর্টেন্ট কথা বলে। আর তখনই সবাই দেখে বাইরে আতশবাজি জ্বলছে, ফলে সবাই বেশ হ্যাপি। কিন্তু গাইস আমার কথা হলো এত রাতে স্কুলে ক্লাস হয় কেমনে? এদিকে এরা তিনজনও আতশবাজি দেখছে। চলে আসি ইউরিম আর জিওং, বলে আমরা এখন ডেট করছি, আর সবকিছুর জন্যই ধন্যবাদ ইজিন। মানে জিওং বলে। নাহিদু অবাক, কি তোমরা ডেট করছো? বলতে গেলে আমি জানতাম জিওং ইউরিমকে পছন্দ করে, কিন্তু ইউরিম তাই বলে তুমিও কি এমন দেখলে জিওং এর মধ্যে যে তাকে তোমার ভালো লেগে গেল? ইউরিম বলে ঠিক আছে, তার স্ট্যান্ডার্ড সুন্দর চেহারা তো নেই, তবে সে কিন্তু আমার টাইপের। এতে সবাই বেশ খুশি হয় বটে এবং আতশবাজি দেখে। ইউরিম বলে চলো আমরাও দেখি। ফলে সবাই আতশবাজি দেখে। ইউরিম বলে মনে হচ্ছে পুরো বিশ্ব আমাদের নতুন শুরুকে আশীর্বাদ করছে। সাথে নাহিদু ইজিনরে বলে থ্যাংক ইউ, শুধু তোমার জন্যই আজকের দিনটা এত সুন্দর হলো। তাই
ইজিনও একটু মজা নেয়। পরে চলে আসে জিওংয়ে লাগানো সেই ছবিগুলোর কাছে আর দেখে নাইদু অনেক ছবিতেই ওর নিজের নাম লিখেছে, কিন্তু এই ছবিটায় নাম লিখে নাই, তাই ইজিন ওর নিজের নামই লিখে দেয়। অন্যদিকে নাইদু সেই কাঠমিস্ত্রির সাথে চেয়ার টেবিল বানাচ্ছে আর তখনই তার চোখ পড়ে তার বাবার বানানো সেই চেয়ারের উপর। বলে, আঙ্কেল এই চেয়ারগুলো এখানে কিভাবে এলো? তো আঙ্কেল বলেন, তুমি কি নিউজ রিপোর্টার জেগুংকে চেনো? তিনি আমাকে ওইগুলো দিয়ে গেছেন আর আমাকে তিনি রিকোয়েস্ট করেছেন যেন আমি সেগুলো খুব ভালো করে মেরামত করি। আর এই কথা শুনে নাইদু অবাক এবং বাসায় ফিরে দেখে মা কোথাও যাবে। মা, তুমি কি কোথাও যাচ্ছ? মা বলেন, কেন, তুমি কি ভুলে গেছো আজকে কয় তারিখ? আর তখনই নাহিদুর মনে পড়ে আজকে তো 20 তারিখ, মানে বাবার মৃত্যুবার্ষিকী। বলে, মা আমি কি কালো ড্রেস পরবো? তোমার যেটা ভালো লাগে সেটাই পরো। পরে দুজনে গাড়িতে করে চলে আসে সেই কবরস্থানে। নাহিদু ব্যাগ থেকে তার মিডলটা বের করে নিচে রাখে। এরপরে দুজনে সেজদা করতে লাগে, কিন্তু একসময় নাহিদু উঠে দাঁড়ালেও মা উঠে না। নাহিদু পেয়ে যায় ভয়। মায়ের কি হলো? মা মা তুমি কি ঠিক আছো? মা তুমি কাঁদছো? ফলে গাইস মায়ের কান্না দেখে নাহিদুও কেঁদে ফেলে। মা বলে, নাহিদু তুমি কি সত্যি এখনো 13 বছর বয়সী? আসলে আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে তুমি বড় হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো। আর সত্যি বলতে আমি তোমার বাবাকে খুব মিস করি, আমি তাকে খুব মিস করি নাহিদু। তাকে ছাড়া এতটা বছর কত কষ্টে কাটিয়েছি আমি, সাথে তোমাকে বড় করার জন্য আমি সব করেছি যাতে তোমার ভবিষ্যৎ ভালো হয়। সরি মা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার মতো আমি বাবাকে অনেক মিস করি মা, অনেক। মানে গাইজ আজকে এখন নাহিদু ওর মাকে সান্ত্বনা দিচ্ছে, ভাবা যায়? যেখানে আমরা কিনা জানি যে কিয়ং একজন মারাত্মক লেভেলের মহিলা, তবে আজকে তাকে এরকম দেখে বলা যেতেই পারে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ ঠিকই থাকে। এমনকি গাইজ তুমি নিজেও কখনো বলতে পারবে না যে তোমার লাইফেও কোনো দুঃখ নেই। আসলে তোমার, আমার বা সবার মনে একটা না একটা দুঃখ কষ্ট থাকবেই, আর এই দুঃখ কষ্টের মধ্য দিয়েই আমাদের মূলত টিকে থাকতে হয় এই সমাজে। কিন্তু কাউকে হয়তো সেভাবে বুঝতে দেই না যে আমাদের মনের ওপর আসলে কি ঝড় চলছে, আর এভাবেই আমাদের জীবনযাপন করতে হয়, কারণ এটাই যে প্রকৃতির নিয়ম। তো এখন আমাদের বর্তমানে নিয়ে আসা হয় তাও হসপিটালে, যেখানে মিনসে বসে রয়েছে। তখন একজন নার্স এসে বলে, তোমার মা এবং নানির জ্ঞান ফিরলে গিয়ে দেখা করতে পারবে। তাই মিনসে ভিতরে যায় আর দেখে তার মা মানে নাহিদু ওর মাকে বলছে, মা তুমি কোথায়? জিকং বলে, এই তো আমি তোমার পাশেই আছি। মা তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। মা কোথাও যেও না, আমার সাথেই থেকো, চিন্তা করো না, আমি থাকবো। মানে গাইস এখানে আমাদের এটা বোঝানো হয়েছে যে নাহিদু ছোট থাকাকালীন তার মায়ের থেকে সম্পর্কের দিক থেকে একটু দূরে ছিল, সেটা আমরা মূলত জানি। আর এখন তারা অনেক ক্লোজ হয়ে গেছে এবং এখানে এটাই আমাদের বোঝানো হয়েছে। যাই হোক, ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। গুড বাই।